আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, আজকেও আলোচনা করতে চাই এবং এই আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে আমরা তাদের সাথে একটু পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি, জনাব মুজিবুর রহমান মঞ্জু, সভাপতি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। আপনাকে দুঃখিত, জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও আইনের শিক্ষক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আজকের দিনের নানান আলোচনার বিষয়গুলো নিয়েই আলোচনা করব। রাজপথে থাকা বেশ কিছু বিষয় নিয়ে একটু মঞ্জু ভাইকে দিয়েই শুরু করি। আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সংবিধান বা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এটি এই জন্য আপনার কাছে জানতে চাইছি, যেহেতু আসলে এখন বিধিবিধান এবং সংবিধান নিয়েই বেশি আলোচিত হচ্ছে, সংস্কার যে বিষয়গুলো আসলে, এবং সেটি আগে না পরে হবে সেটিও এখন বেশ আলোচিত। রাজপথের নির্বাচনের জন্য এখন মনে হচ্ছে এটি অন্যতম একটি বড় বাধা, যে আগে না হলে অনেক দল নির্বাচনে যাবে না, সেরকমটির ঘোষণাও এসেছে। একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ রাসেল। সিফাত এবং ঠাকুর ভাই আছেন এখানে। হ্যাঁ, তারেক রহমানের যে কথাটা আপনি বলেছেন, যে অ্যাকচুয়ালি এটা কিছুদিন আগেও আমাদের মধ্যে বিতর্ক ছিল। আচ্ছা, সংবিধানে যা লেখা আছে বেশিরভাগ কথাই তো ভালো কথাই লেখা আছে, খারাপ কথা তো কিছু লেখা নাই। সংবিধানে কি রাতের ভোটের কথা লেখা আছে? নাই তো। সংবিধানে কি আপনার এই যে পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তারপর বেগম পাড়া এটা মানে টাকা পাঠিয়ে লাখ লাখ কোটি কোটি মানে শত শত কোটি ডলার পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানোর কোনো বৈধতা আছে? নাই তো। এভাবে আমি অনেক কথাই বলতে পারি যেগুলো নাই, বাট এগুলোই তো আমাদের এখানে চর্চা হয়েছে। আবার এগুলো যে অনৈতিক চর্চা, সেটাকে আমরা নির্ধারণ করি কী দিয়ে? সেটা নির্ধারণ করে কিন্তু সংবিধান দিয়েই। সংবিধানের বিধান যখন কেউ ভঙ্গ করে তখনই তাকে ব্লেম করি যে সে সংবিধান লঙ্ঘন করছে, সে স্বৈরাচার হয়ে যাচ্ছে, সে ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে। সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে আমরা যদি ভালো হয়ে যাই সংবিধানের দরকার নাই। আপনি তো জানেন যে ইসলাম ধর্ম হিসেবে এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী, এত নৈতিক যে কেউ যদি ইসলাম পালন করে তাহলে মানে সাধারণত আমরা ধারণা করি যে সে কখনো খারাপ হতে পারে না। কিন্তু ইসলামের বিধিবিধান তো কঠোর বিধিবিধান দেওয়া হয়েছে, এবং আমরা একদম প্রাগৈতিহাসিক ইসলামের প্রাথমিক যুগে দেখি রসুলের যুগে কঠিন কঠিন শাস্তি প্রয়োগ করতে হয়েছে। তার মানে কি? মানুষ ভালো হয়ে গেলে কি তাহলে আর শাস্তির বিধান লাগবে না? শাস্তির বিধান রাখতে হবে। তো শাস্তির বিধান না থাকলে দেখা যাবে যে মানুষের মধ্যে সবাই ভালো থাকবে না, কারো না কারো বিচ্যুতি ঘটবে। সুতরাং লিখিত বিধান, সংবিধান, এই ঘোষণাপত্র, এই সনদ, অনেকে বলেন এগুলো করে কি লাভ? এগুলো এই জন্যই লাভ যে এগুলো ইতিহাসে আবার আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। এই যে আজকে আমরা সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে পারছি, আজকে আমরা বলতে পারছি কেউ আইনের ঊর্ধ্বে না, কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না, এই বড় বড় প্রধান বিচারপতি কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, আইজি সাহেবকে দাঁড়ায়া সেখানে হাত জোর করে তার অপরাধের কথা স্বীকার করতে হচ্ছে। এটা আপনি কিসের ভিত্তিতে করছেন? কখনো না কখনো আপনার এই লিখিত কথাটা আপনাকে এসে বিচারের সামনে দাঁড়াতে হবে। আমরা এটাই প্রমাণ করতে চাই। সুতরাং ফ্যাসিবাদ যতবারই ফিরে আসবে ততবারই আমাদেরকে এই ধরনের ঘোষণাপত্র, সংবিধান, সনদ এগুলো দিয়েই তাকে প্রশ্নের মুখোমুখি করতে হবে। তো সেজন্য আমরা এটাকে চেকস অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। এটা সত্য, এটা লিখিত কাগজ কখনোই আমাদের সব কিছু না। আবার এটাও সত্য যে লিখিত কাগজ যদি না থাকে তাহলে আমরা কিসের ভিত্তিতে ঐকমত্য হলাম? অনেকে বলে যে এত সনদ দিয়ে কী হবে, এটা দিয়ে কী হবে? এটা হবে রে ভাই, শেষ পর্যন্ত তার কাছেই আমাদেরকে আসতে হবে। নাহলে তো পৃথিবীতে মানুষ এত দলিলপত্র, এত লেখালেখি, এত চুক্তিতে আসতো না। এগুলো তো ইতিহাসের ধারাক্রমেই হয়েছে। এটা তো সোশ্যাল কন্ট্রাক্ট, এমনি এমনি তো হয় নাই। তো সেই জন্য আমি যেটা মনে করি যে আমরা যখন হেলে পড়ি একদিকে, তখন একদিকেই হেলে পড়ি। এটা এই জন্য আমরা বলি ব্যালেন্স থাকতে হবে। যে আমাদেরকে যেমনি রিয়েলাইজ করতে হবে, আমাদেরকে যেমনি সঠিক পথে মেনে চলার, একে অপরের প্রতি স্যাক্রিফাইস করার, একে অপরের কথাকে মূল্য দেওয়ার কথা খেয়াল রাখতে হবে, তেমনি এই সংবিধান মেনে চলার বিষয়ে খেয়াল রাখতে হবে। নাহলে ওই কাগজের লেখাই আমাকে একসময় মানে আমার সর্বনাশ ডেকে আনবে এবং আমাকে নিঃশেষ করে দেবে।
সো আমি জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন সেটা এক দৃষ্টিতে কথাটা সত্য, কিন্তু এর বিপরীত দৃষ্টিতে যে কথাটা আছে সেটাকেও আমি গুরুত্ব দেওয়ার পক্ষে আর কি। জি, এটি নিয়ে একটু মোশাররফ আহমেদ ঠাকুর একটু আপনার কাছেও জানতে চাই যে সেই অর্থে এটি কি আসলে এক ধরনের ইঙ্গিত দেয় যে আসলে এই সংস্কার বা এই যেগুলো আসলে আপনারা করার রাজনৈতিক দলগুলো করার উদ্যোগ নিচ্ছে সেটি আসলে অতটা গুরুত্ব বহন করে না, এরকম একটি বার্তা দেয় কিনা আসলে? না, ধন্যবাদ রাসেল আপনাকে। আমি যেটা মনে করি যে তারেক রহমানের বক্তব্যের এসেন্সটা হচ্ছে, আপনি যদি একটু আমরা মিলিয়ে বলি আর কি, ইউরোপ আমাদের অঞ্চল, হিটলার নির্বাচিত স্বৈরশাসক ফ্যাসিস্ট, শেখ মুজিব নির্বাচিত, নিঃসন্দেহে ৭৩ সালে নির্বাচিত, তার ৩.৫ বছরের শাসনে নাবিশ্বাস উঠে গেছিল। ৩.৫ বছর, ১০ বছর তো বিশাল। ৭৩ সালে নির্বাচন নিয়ে তো প্রশ্ন আছে, তো প্রশ্ন করেছেন। তো আপনি মার্কুস ৬৬ সালে নির্বাচিত, ২০ বছরের স্বৈরশাসক। শেখ হাসিনা যে কোনোভাবে তো ৯৮ সালের নির্বাচন, নরেন্দ্র মোদী আমাদের থেকে ভারতে প্রতিষ্ঠান অনেক শক্তিশালী, কিন্তু নরেন্দ্র মোদী ইতিহাসের বিচারে একসময় বলা হবে যে ভারতের স্বৈরশাসক। এখানে একটু সাপ্লিমেন্ট ছোট করে আমি একটু জিজ্ঞেস করি আপনাকে, এই যে আপনি বলছিলেন ভারতের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী, প্রতিষ্ঠানগুলো বা পশ্চিমা বিশ্বের শক্তিশালী কিভাবে হয়? ব্যক্তির ইচ্ছায় নাকি সিস্টেমের? এই জায়গাটা শেষ করি যে এই জন্য আমার কথাটা হচ্ছে যে তারেক রহমান বলছেন যে এই নির্বাচিত যে লোকগুলি স্বৈরশাসক হলো, এরা নির্বাচিত হওয়ার আগে তো একটা সংবিধান ছিল, এদেরকে তো সংবিধান ঠেকাতে পারে নাই। এবং আমি আপনাকে বলি যে সারা পৃথিবীর মধ্যে বেস্ট ওয়েল রিটেন কনস্টিটিউশন হচ্ছে মালদ্বীপের। সমস্ত ভালো কথার সমাবেশ আছে, বাট ওইখানে কি প্রয়োগ আছে? তো এই জন্য আমার কথাটা হচ্ছে যে কনস্টিটিউশনে আপনি যদি দেখেন, আমার ২৬ থেকে ৪৭ পর্যন্ত পরে দেখেন, কনস্টিটিউশন এত সুন্দর করে লেখা আছে মৌলিক অধিকার। আমি ১০২ অনুচ্ছেদ অনুযায়ী এটাকে কোর্টে এস্টাবলিশ করতে পারি। বাট আমার কথাটা হচ্ছে যে মানুষ যদি প্রতিবাদ না করে তাইলে শাসক স্বৈরশাসক হয়ে ওঠে। তো আমরা আপনাকে বলি যে আমরা ২০১১ সালে হাসিনা এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল এবং আস্তে আস্তে দাঁত নখ বের করতে শুরু করলো। ১৩ সালের মে মাসে শাপলা হত্যাকাণ্ড দিয়ে আস্তে আস্তে যে আমরা কিন্তু ২০১৫ সালে তার বিরুদ্ধে প্রায় ৩ মাস টানা অবরোধ হরতাল এগুলো করেছে, এতে লোক তো কম ক্ষয় হয় নাই। আপনার এই যে ২২ সালের আগস্ট, সেটি সফল কেন হয়নি? ২২ সালের আগস্ট থেকে আপনারা তো প্রতিবাদ করেছেন। ২২ সালের আমি বলছি ২২ সালের আগস্ট থেকে এবং এই ২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সে কিন্তু ৪০-৪২ জন মানুষ খুন করেছে সরাসরি। তো সেই ক্ষেত্রে আপনি বলবেন সফল হয় নাই কেন? আরে ভাই, আমি অন্য আরেকজনের কথা ধার করে বলছি, একটা পানির গুণগত পরিবর্তন হয়, তরল থেকে বাষ্প হয়ে যায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে, বাট 99 ডিগ্রি সেন্টিগ্রেডেও এটা বাষ্প হয় না। তো 1 ডিগ্রি যোগ্য হইলে হয়, বাষ্প হয়। তো এই ইয়েটা হচ্ছে জুলাই আগস্ট হচ্ছে এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার। বারুদের স্তূপ আছে, এটাতে বারুদের স্তূপে স্ফুলিঙ্গ যুগ হওয়ার অপেক্ষা করতে হয় প্রপার। এটি তো আসলে নিয়মের মধ্যে না, এটি তো এক ধরনের অভ্যুত্থান, নিয়মের বাইরে গিয়ে শৃঙ্খলা ভেঙে। কিন্তু শৃঙ্খলার ভাঙাটাই তো আসলে সমাধান না, বারবার কি শৃঙ্খলা ভাঙবে? এটা কি হওয়া উচিত? আমি আপনাকে বলি, ব্রিটেনের পার্লামেন্টে লিগ্যাল হিস্ট্রি পড়লে ব্রিটেনের পার্লামেন্টে খুনাখুনি হচ্ছে, খুনাখুনি, লিটারেরি খুনাখুনি হচ্ছে ব্রিটেনের পার্লামেন্টে। তো ইয়েতে বাংলাদেশের ইস্ট পাকিস্তান পার্লামেন্টেও ডেপুটি স্পিকার শাহেদ আলীকে খুন করা হয়েছিল, এই যে গণতন্ত্রের ধ্বজাধারী আওয়ামী লীগের নেতৃত্বে খুন করা হয়েছিল। তো এই জন্য আমি আপনাকে বলি যে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা, এগুলো আস্তে আস্তে আগায়। আপনি যদি বিল অফ রাইটস ১৬৮৯ সালে ব্রিটেনের এটার থেকে ধরেন তো ৪০০-৪৫০ বছর। তো আমি গণতন্ত্রটা প্র্যাকটিস করছি তো মাত্র ৬০-৬৫ বছর ধরে।
তো এখানে যখনই গণতন্ত্র প্র্যাকটিস হয়েছে তখনই দেখবেন যে 54 সালে মাত্র 7 বছরের একটা রাষ্ট্র, স্বাধীন হওয়া রাষ্ট্র, সেটা মুসলিম লীগ যাদের নেতৃত্বে স্বাধীন হয়েছিল, এরা এখানে একেবারেই বিতাড়িত হয়ে যায়। এরপরে আর দাঁড়াতে পারে নাই, 54 সালের পরে মুসলিম লীগ এখানে দাঁড়াতে পারে নাই। তো এই জন্য আমি একটু বলছি যে আমার কথাটা হচ্ছে যে মানুষকে বারবার সংগ্রামের মধ্য দিয়েই তার অধিকার প্রতিষ্ঠিত হয়, এবং কালচারটা, সংগ্রাম অধিকার প্রতিষ্ঠার যে কালচার, এই কালচারটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে। যেখানে সংগ্রাম নাই, এখানে জীবন নাই, সেখানে কোনো অধিকার নাই। সালেউদ্দিন সিফাত, একটু আপনার কাছে অন্য আরেকটি প্রসঙ্গে জানতে চাই। অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ তুলে মঙ্গলবার দুপুর থেকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন জুলাই শহীদ পরিবার এবং আহতরা। একটু যদিও আইনমন্ত্রী পরে বলেছেন যে এটি তার মন্ত্রণালয়ের আওতাধীন নয়, আপনি যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বেশ সাম্প্রতিককালের বক্তব্য খেয়াল করেন, তিনি গেল কয়েকদিন আগেই একটি গণমাধ্যমে বলছিলেন যে একটি সরকারি সিস্টেম প্রসঙ্গে যে আসলে লিখিত পদ্ধতি আর বাস্তবতা সবসময় এক থাকে না। আমাদের আইন উপদেষ্টা তিনি বোধহয় লিখিত সিস্টেমের কথা বলছিলেন যে আসলে জামিনের বিষয়টি আইন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত না। একটু এসবের আলোকে আপনার মন্তব্য জানতে চাইছি। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আজকে যেহেতু 24 ঘন্টা আমার প্রথম দিন, আপনাকে সহ যারা 24 ঘন্টা দর্শক শ্রোতা আছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি প্রথমে একটু লিগ্যাল নর্মস নিয়ে যেটা আলোচনা হচ্ছে, আমি একটু সেখান থেকেই শুরু করতে চাই, পরবর্তীতে আমি ওখানে ঢুকবো আর কি। তো আমি মোটা দাগে মনে করি বাংলাদেশে ফ্যাসিবাদ ঠেকাতে হলে, স্বৈরতন্ত্র ঠেকাতে হলে ইউনিট বোথ। একটা হচ্ছে ইউনিট পলিটিক্যাল কালচার, এরপর একটা হচ্ছে আপনার ইনস্টিটিউশনকে স্ট্রেংথেন করা, শক্তিশালী করা। পলিটিক্যাল কালচার যেরকম জরুরি, অর্থাৎ আমরা যারা পলিটিশিয়ান আছি তারা ভালো হইতে হবে, তারা ভালো চিন্তা করতে হবে। একই সাথে আপনি ইনস্টিটিউশনকে স্ট্রেংথেন করতে হইলে আপনার ল লাগবে, নর্মস লাগবে। আপনি যদি নর্ম সেট করতে না পারেন তাহলে আমাদেরকে আপনি আটকাবেন কী করে? আটকানোর কোনো অপশন নেই। যেমন মঞ্জু ভাই কিছুক্ষণ আগে বললেন যে পিয়নের দুর্নীতির কথা, একজন পিয়ন কীভাবে 400 কোটি 200 কোটি 300 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে তৎকালীন আমলে, ফ্যাসিবাদী আমলে। এটা কেন হয়েছে? কারণ সে দুর্নীতি করেছে, কিন্তু দুদকের হাত থেকে সে রেহাই পেয়ে গেছে। দুদক তাকে আর চেকটা করে নাই, চেক অ্যান্ড ব্যালেন্স হতে পারে, সেটা তাহলে দুদকের ব্যর্থতার মধ্যে আছে। এখন দুদকের যে ব্যর্থতা, সেখানে আপনি আবার দেখবেন যে দুদকের নিয়োগ এর সাথে কানেক্টেড। কারণ দুদক কে নিয়োগ করছে, দুদকের যিনি পরিচালক আছেন তাকে কে নিয়োগ করছে? তাকে ওই সময়কার যে কনস্টিটিউশনটা, অর্থাৎ এখনকার যে এক্সিস্টিং কনস্টিটিউশন, সেটা অনুযায়ী প্রধানমন্ত্রী আসলে বেসিক্যালি দুদকের নিয়োগ কর্তা, রাষ্ট্রপতি না। তো এখন প্রধানমন্ত্রী যদি দুদকের নিয়োগ দিয়ে থাকেন, সেক্ষেত্রে তার দলের যদি কেউ দুর্নীতি করে থাকে, স্বাভাবিকভাবেই দুদকের যিনি এটার পরিচালক আছেন তিনি নিশ্চয়ই এটার তদারকি করতে চাইবেন না। এইসব কারণেই কিন্তু আমরা বলেছি সংবিধানে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা, এনসিসির কথা বলেছি, যে এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল। এটাই আসলে সেটিং দ্য নর্মস, লটাকে সেট করা, ইনস্টিটিউশনটাকে স্ট্রেংথেন করা। আবার ধরেন নির্বাচনে কারচুপির প্রসঙ্গ, সেখানে অবশ্যই নির্বাচন কমিশনের গাফিলতি আছে, অথবা নির্বাচন কমিশন একতরফা আচরণ করেছে। এই কারণেই 18 সালে আপনি রাতের ভোট দেখেছেন, এর পরবর্তী যে ইলেকশনগুলো আছে সেখানে আপনি কারচুপি দেখেছেন। কমিশনারটা নিয়োগ দিয়েছে তাহলে নির্বাচন কমিশনের জন্য আইন বানানো হয়েছিল 2022 সালে, একটা আইন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ আইন, যেটাকে আমরা বলেছি একটা বাকশালী আইন, একটা কালো আইন, ফ্যাসিবাদী আইন। এই নিয়োগ আইনটার কারণেই তো আপনি এমন একজনকে নিয়োগ করতে পেরেছেন যে আপনার দলের উপযুক্ত এবং আপনার দলের প্রতি তার সম্পূর্ণ শ্রদ্ধা আছে, আস্থা আছে। ফলে আপনি যদি এই লটাকে ঠিক করতে না পারেন, তাহলে তো আপনি নির্বাচন কমিশনকে স্ট্রেংথেন করতে পারবেন না, ফলে নির্বাচন কারচুপি ঠেকাতে পারবেন না। সো আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, আপনি যদি ফ্যাসিবাদ ঠেকাতে চান, স্বৈরতন্ত্র ঠেকাতে চান, ইউনিট বোথ পলিটিক্যাল কালচারও আপনার ঠিক করা লাগবে, ইনস্টিটিউশনকে আপনার ঠিক করা লাগবে। আর পরবর্তীতে যে প্রসঙ্গটা আপনি বলেছেন যে আইন উপদেষ্টার সামনে আজকে শহীদ আহত পরিবাররা বিক্ষোভ করেছে, এটা অবশ্যই করার কথা, বরং আমরা মনে করি আমরা ওখানে যাওয়ার কথা। কেন একজন এরকম যাকে চিহ্নিত, তাকে দেখা যাচ্ছে, ছবিতে আছে, ফুটেজে আছে, এভিডেন্স আছে তার, তাহলে সে কেন আপনি জামিন পাবে? যিনি এটা যার অভিযুক্ত, যার ব্যাপারে স্পষ্ট এভিডেন্স আছে, সেক্ষেত্রে আমি মনে করি এইসব জায়গায় আইনের অনেকে হচ্ছে আইনের দোহাই দিচ্ছেন বা লিগ্যাল যে রিটেন নর্মসের কথা বলছেন, কিন্তু রিটেন নর্মসকে এভাবে অ্যালাউ করে কিনা? একজন লোককে আপনি যদি জামিন দিয়ে দেন তাহলে সে কি পালাতে পারে কিনা? যাকে আপনি এখন জামিন দিচ্ছেন তার সেই যদি থাকে, অপশন থাকে, অপরচুনিটি থাকে, তাহলে সে পালাবে, তার মানে সে ইভেট করবে জাস্টিস। তো এইসব জায়গা থেকে আমি মনে করি, আমার জায়গা থেকে আমি মনে করি যে এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। আর সর্বশেষ একটা বিষয় এটার সাথে কানেক্টেড লিগ্যাল নর্মসের জায়গা থেকে, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে সংবিধানের কথা জনাব মোশাররফ, আমার বিজ্ঞ সহ আলোচক বলেছেন,
তা আমরা মনে করি যে আমাদের এই 72-এর সংবিধানটা আসলে একটা জরুরি অবস্থার সংবিধান, যেটা বদরুদ্দীন ওমর সাহেব অনেক আগে বলেছিলেন, 1972 সালে বোধহয় উনি বলে ফেলেছিলেন, যেটা একটা জরুরি অবস্থার সংবিধান হয়েছে, যেখানে রাইট টু লাইফ লেখা আছে, কিন্তু তার ঠিক পরে আবার লেখা আছে সেভ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। তো এইটাকে ভায়োলেশন করা যাবে, রাইট টু লাইফটাকে। তো এখন এইটা কিভাবে ভায়োলেশন করা যাবে? কারণ এই রাইট টু লাইফটা আছে কি নাই তা নির্ধারণ করার জন্য ওই যেটা আমাদের মোশাররফ হোসেন সাহেব বলেছেন যে 102-এ কনস্টিটিউশনের জন্য আমি ইয়াতে যাব, হাইকোর্টে যাব। হাইকোর্টে যিনি আইন আছেন, বিচারপতি আছেন, তাকে কে নিয়োগ দিচ্ছে? বর্তমান এক্সিস্টিং কনস্টিটিউশনে যে মনে হচ্ছে যে আসলে নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রী, এখানে কোনো তার কোনো রোল নাই, কিন্তু আসলে প্রধানমন্ত্রীর রোল আছে। তো আমরা এই কারণে বলছি ওভারঅল জায়গা থেকে যে আপনি যদি ইনস্টিটিউশনকে স্ট্রেংথেন না করেন, লিগ্যাল নর্মসগুলোকে স্ট্রেংথেন না করেন, তাহলে কিন্তু আপনি নির্বাচনী স্বৈরতন্ত্র, বাকশাল, ফ্যাসিবাদ কোনো কিছু আপনি ঠেকাতে পারবেন না। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। একটু বিরতির আগে আরেকটি মঞ্জুবের কাছে বিরতির পরে একটি বিষয় একটু জানতে চাইবো যে এখন যেটি নিয়ে আসলে আজকে বিক্ষোভ হয়েছে, আমরা এটিও সত্যি যে হত্যা মামলায় এমনও দেখা গেছে যাদের হয়তো সংশ্লিষ্টতা নেই, রাজনৈতিক কারণে, ব্যক্তিগত শত্রুতার কারণে অনেক হত্যা মামলার আসামি করা হয়েছে। আবার এটিও তো সত্যি যে যাদের অনেক প্রমাণ রয়েছে সেসব আসামিরাও এখন কেউ কারাগারে নেই, বাইরে হয়তো ঘুরছেন বা দেখেও দেখেন না। এটি আসলে কেন গণ অভ্যুত্থানের সরকার, এরপরও যাদের বিরুদ্ধে প্রমাণ আছে তাদেরকে কেন ধরা হচ্ছে, সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইবো। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। যেতে চাই জনাব মজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে জানতে চাই, বিচার নিয়ে যেহেতু এত দাবি উঠছে এবং সেখানে অনেককে দেখা যাচ্ছে যে তারা আসামি বা অনেকের বিরুদ্ধে প্রমাণ থাকার পরও বাইরে আসলে ওই অর্থে এই গ্রেফতার ইস্যুটা অতটা অগ্রগতি হয়নি, কেন হয়নি বলে মনে করেন অভ্যুত্থানের সরকারের আমলে? না, অভ্যুত্থানের সরকার তো একটা ফান্ডামেন্টাল উইকনেস আছে, দুর্বলতা আছে, যে তারা অত বেশি শক্তভাবে তারা ইমপ্লিমেন্ট করে না অনেক কিছু। এটা দেখেন, অনেকগুলো অভিযোগ পরস্পর বিরোধী, যেটা আপনিও একটু আগে উল্লেখ করেছেন, যে একদিকে বলা হচ্ছে যে অনেকগুলো ফেক মামলা হয়েছে, প্রচুর আসামি, আমরাও নিজেরও প্রচুর এভিডেন্স আমাদের কাছে আছে, আমরা বলেছি, এবং এটার জন্য সরকার কিন্তু একটা বলেছে, ডিক্লারেশনও দিয়েছে যে যাকে তাকে গ্রেফতার করা যাবে না, মামলা হলেই গ্রেফতার করা যাবে না। তো এইটা তো একটা ম্যাসিভ উইকনেস, যেটা নিয়ে আমরা আইনমন্ত্রী উপদেষ্টার সাথে অনেকবার কথাও বলেছি। উনি বলেছেন, দেখেন আমার কাছে তো থানায় মামলা গেলে মামলা না নিয়ে তো কোনো উপায় নাই, আমাদের এমন কোনো বার না, আমি কিভাবে বিবেচনা করবো এটা সত্য না মিথ্যা। সো এটা একটা ব্যাপার। এখন একজন আসামি সে প্রকৃত দোষী কিনা, যখন তার নামে এফআইআর হবে, পুলিশে কেস হবে, তাকে তো ধরতে বাধ্য পুলিশ। এখন আমি হয়তো মনে করছি যে সে নির্দোষ, কিন্তু আরেকজন হয়তো মনে করছে যে সে দোষী, সুতরাং এই বিতর্ক আমরা এখানে শেষ করতে পারবো না। 2 নম্বর হচ্ছে জামিন তো একটা অধিকার, তাই না? জামিন পাওয়া একটা অধিকার। হাইকোর্টে গেলে আমরা দেখি যে হাইকোর্টে তখনই যাওয়া হয় যখন লোয়ার কোর্টগুলো বেল দিচ্ছে না। এখন যে প্রশ্নটা, এইটা একটা আমাদের একটা বিরাট প্রশ্নের ব্যাপার, যে আপনি একজন আসামিকে কতদিন আটকে রাখতে পারবেন? তার যদি রিয়েল কজ থাকে, তার যদি হেলথ সাপোর্টে কজ থাকে, তার যদি জামিনযোগ্য স্ট্যাটাস যদি থাকে, কারণ আমাদের তো জামিনেরও তো কিছু বিধান আছে, তাই না? এখন আবার এটা তো হাইলি সেন্সিটিভ ইস্যু, যেখানে আমার এখনো শহীদের লাশ এখনো আমার ঢাকার মর্চুয়ারিতে পড়ে আছে। এখন আমার আহতরা, পরশু দিনও দেখলাম একজন মারা গেছেন, একজন ভাই শহীদ হয়ে গেছেন, এবং হয়তো আরও আমরা শুনবো। সে অবস্থা, এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো তার মধ্যে আসামি ছুটে আসছেন, এবং আসামি জামিন পেলে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে সে আলামত নষ্ট করতে পারে, সে পালিয়ে যেতে পারে, এবং পালিয়ে তো গেছে আমাদের এখানে প্রচুর আসামি। রাইট। তো এই জায়গায় আপনি কাকে দোষ দিবেন? কারণ গণতান্ত্রিকভাবে আইন উপদেষ্টার পদত্যাগ চাওয়ারও তো অধিকার আছে, তাই না? আমরা যদি শুধু এই দিকে দৃষ্টি দেই, তাহলে তো আমি দেখবো দারুণ গণতান্ত্রিক চর্চা হচ্ছে, আমরা স্বাধীনতা ভোগ করছি, আমরা যে কোনো উপদেষ্টার পদত্যাগ চাইতে পারছি, মিছিল করতে পারছি, ঘেরাও করতে পারছি, যেটা হয়তো এক সময় আমরা পারি নাই বা ভবিষ্যতেও পারবো কিনা জানি না, কিন্তু এই সময় তো আমরা পারছি। 2 নম্বর হচ্ছে আইন উপদেষ্টা গ্রেফতারের পর উনি পুলিশ লেলিয়ে দেন নাই, উনি আবার একটা বিবৃতি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, এবং আমি যেটা দেখলাম যে আপনার অ্যাটর্নি জেনারেল অফিস আবার একটা আপিলও করবেন বলেছেন, ঠিক আছে? তো সার্বিকভাবে আমি যেটা মনে করি, দ্য চেকস অ্যান্ড ব্যালেন্স, প্রত্যেক দৃষ্টি থেকে আমি অধিকারের জায়গা থেকে দেখলে আমি দেখি
যে শহীদ পরিবারগুলোর তো বেদনা আছে। আপনি শহীদ পরিবারগুলোর মিটিংয়ে গেলে আমরা স্থির থাকতে পারি না, এবং তখন মনে হয় যে আমি তার জায়গায় থাকলে আমি কি মনে করতাম। তো এই প্রশ্নগুলো আছে, এবং আমি যত কিছুই বলি সরকারের কাছেই তো আমাদেরকে দায়টা দিতে হবে। এখানে আমি একটু আপনার একটু যোগ করি। আপনি বলেছেন আজকেই বোধহয় একটি প্রোগ্রামে যে ডক্টর ইউনূস আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের দৃঢ়তার ছাপ নেই। আমরা তার কাছ থেকে আরো সাহসী পদক্ষেপ আশা করি। যে এটা আমি আরও আগে বলেছিলাম, কারণ প্রফেসর ইউনূস যেভাবে আমাদেরকে মোটিভেট করেন, যেভাবে উনি ইন্সপিরেশন দেন, খুবই এনকারেজিং। উনি মানুষকে খুবই, এবং উনি যখন বক্তব্য রাখেন মনে হচ্ছে যেন মানে একটা কবিতার, মানে কবি তার ইনস্ট্যান্ট কবিতা লিখছেন, অনেক সময় সেরকম মনে হয়। কিন্তু এটা মনে রাখতে হবে, রাষ্ট্র কিন্তু দিন শেষে কবিতা দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র কিন্তু অ্যাক্ট করার জায়গা, আপনাকে মেইন করতে হবে। রাষ্ট্র হচ্ছে যা বলবে, রাষ্ট্র তো সর্বোচ্চ। আমরা যেটা বলি যে রাষ্ট্র সার্বভৌম। দেখেন, আপনি আপনার সন্তানকে হত্যা করতে পারবেন না, আপনার সন্তান যদি দোষীও হয় তাকে কি আপনি গলা টিপে মারতে পারবেন? মারবেন না। কিন্তু রাষ্ট্র তাকে ফাঁসি দিতে পারবে। সার্বভৌম ক্ষমতা, রাষ্ট্রের আইনে তাকে মানে তাকে ফাঁসি দেওয়ার, তাকে ফায়ারিং স্কোয়াডে দেওয়ার আইন আছে। তার রাষ্ট্র কত সার্বভৌম। আমি আমার সন্তানকে পারবো না, সে যদি দোষী হয় আমি তার উপর আইন প্রয়োগ করতে পারবো না, কিন্তু রাষ্ট্র পারবে। তো সেই জায়গায় যখন রাষ্ট্রের প্রধান হিসাবে, রাষ্ট্রের এক্সিকিউটিভের চিফ হিসেবে উনি ভূমিকা রাখেন, সেখানে ওনাকে কিন্তু সেই ভূমিকাটা থাকতে হবে। সেই জন্য আমি কথাটা বলেছি যে ওনাকে, ওনার দৃঢ়তার ছাপের অভাব আছে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি যে আপনি এখন পর্যন্ত কোনো একটা উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। এখন পর্যন্ত যেমন আমরা দেখলাম কি, শিক্ষা উপদেষ্টাকে তখনই বদলানো হয়েছে যখন ছেলেরা গিয়ে ঘেরাও করেছে। দাবিগুলো তখনই মানা হয়েছে যখন আপনার জগন্নাথের ছেলেরা বোতল ছুঁড়ে মেরেছে, উপদেষ্টার মাথায় পড়েছে, তখনই দাবিগুলো মানা হয়েছে। ওয়াই? দাবিগুলো তো আগে মানা যেত। সুতরাং এই জায়গাটা থেকে আমি মনে করি সরকারের দৃঢ়তার যথেষ্ট অভাব আছে। সরকার পারত সবাইকে নিয়ে এসে যদি বলতো যে দেখেন আমি কিন্তু এখন আপনাদেরকে চিনি না, আমি আপনাদের গণ অভ্যুত্থানের আগেও ছিলাম না, পাশেও ছিলাম না, আমি সমর্থন করেছি, ঠিক আছে, কিন্তু আপনারাই আমাকে এসে বসিয়েছেন। কয়দিন পরে আপনারাই বলবেন আপনি গণ অভ্যুত্থানের কে, আপনাকে তো আমরা দেখিনি, আপনার খোঁটা দেবেন। এই কথাগুলো উনি বলতে পারতেন। ভাই, আপনারা যদি আমাকে বলেন আমি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেব। দেখেন, প্রত্যেক তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এসে কিন্তু একটা বিশেষ অপারেশন চালিয়েছে, অপরাধীদেরকে ধরেছে। কিন্তু এই গভর্নমেন্টে আপনি দেখবেন চাঁদাবাজি, দখলবাজির অহরহ ঘটনা হচ্ছে। বিএনপি বহিষ্কার করছে, সরকার বসে আছে, ঠিক আছে না? তাহলে প্রথম দায়টা কার? ফৌজদারি অপরাধের দায় কি রাজনৈতিক দলের? আমি কি আমার একটা কর্মীকে বহিষ্কারের বেশি কিছু করতে পারি? আমি তো একটা কর্মীকে বহিষ্কারের বেশি কিছু করতে পারি না। সুতরাং এই জায়গায় তো আমি সরকারকে দায় দিব যে এত বিএনপি তো ৬,০০০-কে বহিষ্কার করেছে, সরকার তো ৬০০ গ্রেফতার করে নাই। জি, সালেউদ্দিন সিফাত, একটু আপনার কাছে জানতে চাই, সেনাবাহিনীর বিষয়ে নানান কটূক্তি এর আগে আলোচনা এসেছে। আজকে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই, যারা এসব করেছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। অফিসার্স অ্যাড্রেসের অনুষ্ঠানে তাই এই কথাটি বলে। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। আমরা দেখেছি বিভিন্ন সময় এনসিপির অনেক নেতারা সেনাবাহিনীর প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেছিল। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা অ্যাজ প্রতিষ্ঠান, কোনো একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন কখনো বিরোধিতা করতে পারি না। অ্যাজ এ পার্টি আমরা কোনো প্রতিষ্ঠান বিরোধী না। আর্মি, প্রতিরক্ষা বাহিনী, এরা আমাদের একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তো তাদের বিরোধিতার কোনো জায়গা নেই অ্যাজ প্রতিষ্ঠান আকারে। কিন্তু ধরেন আবার যদি প্রতিষ্ঠানের কথা আরও স্পেসিফিক্যালি যদি বলি, এই প্রতিষ্ঠানগুলোতে বিশেষত আর্মিতে এই অভ্যুত্থানের সময় যারা তরুণ অফিসাররা ছিল, সৈনিকরা ছিল, তারা কিন্তু রোল প্লে করেছে, গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, জনগণের পক্ষে এসে দাঁড়িয়েছে। তারা অ্যাজ এ জেনারেশন, আমরাও তরুণ, তা আমরা তরুণ হিসাবে যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা প্রজন্মগত আমাদের একটা লড়াই ছিল, অটোক্রেসির বিরুদ্ধে আমাদের প্রজন্মগত লড়াই ছিল, তো সেই লড়াইয়ে কিন্তু আর্মির তরুণ অফিসাররা, সৈনিকরা, তারা কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছে। এই কারণে আমি অন্য অনেকের মতো আমিও এটা বলি যে এই অভ্যুত্থানটা মূলত ছাত্র, শ্রমিক, সৈনিক, জনতার একটা অভ্যুত্থান, এটা আমাদের বলতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অ্যাজ এ পার্টি, আমরা যে আমাদের ইশতেহারগুলো ঘোষণা করেছি, সেখানে 24 দফা ইশতেহারের 24 নম্বর দফা যদি আপনি দেখেন, সেখানে আমরা শক্তিশালী প্রতিরক্ষা নীতির কথা বলেছি। সেখানে আমরাই বোধহয় একটা প্রথম পার্টি যারা অত্যাধুনিক ইউএভি ভিগ্রেড গঠনের কথা বলেছি। আমরাই প্রথম পার্টি বোধহয় যারা সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলেছি, যাতে করে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করা যায়। ফলে প্রতিষ্ঠান হিসাবে সেটা আর্মি হোক, সেটা পুলিশ হোক, তাদের প্রতি আমাদের কোনো আলাদা কোনো বিদ্রুপ বা এরকম কোনো কিছু নেই। কিন্তু
কথা হলো যারা প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করেছে, এবং এই কলঙ্কিত করার ইতিহাস তো আছে, আপনি তাদের বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা নিয়েছেন? তাদের বিরুদ্ধে তো আপনাকে ব্যবস্থা নিতে হবে। আমরা যখন বলি তখন আমরা এই যারা কলঙ্কিত করেছে, যারা এই প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে বেইমানি করেছে, তাদেরকে আইনের আওতায় আনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলি। স্পেসিফিক্যালি বললে ধরেন আজকে হচ্ছে 19শে আগস্ট, গতকাল 18ই আগস্ট গেল। 2022 সালের এই দিনটাতে 18ই আগস্টে আমরা আয়নাঘরের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ডিজিএফআই সহ যারা রাষ্ট্রীয় যে সকল বাহিনী ছিল, আয়নাঘর, জয়েন্ট ইন্টারোগেশন সেল, এই আয়নাঘরের বিরুদ্ধে আমরাই, রাজু ভাস্কর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই তরুণ প্রজন্মরাই আমরাই কিন্তু দাঁড়িয়ে প্রথম প্রতিবাদটা করেছিলাম, একদম সরাসরি প্রতিবাদ, কারো কোনো তোয়াক্কা করেনি। এবং আমাদেরকে ফোন করে নানা জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে যে এই প্রোগ্রাম করা যাবে না, এই প্রোগ্রাম করলে তুলে নিয়ে যাওয়া হবে, এটা সেটা, কিন্তু আমরা কোনো কিছু তোয়াক্কা না করেই কিন্তু আমরা প্রোগ্রামটা করেছি জনগণের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে। তো এখন যারা আয়নাঘরের হর্তাকর্তা ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বা যারা, আমরা তো নিজেরাই 5ই আগস্টের পরে 7ই আগস্ট, আমি নিজেও মায়ের ডাকের সাথে 7ই আগস্ট আমি ডিজিএফআই কার্যালয়ের সামনে আমি গিয়েছিলাম, যাতে করে আয়নাঘরে যারা বন্দী ছিল তাদেরকে যাতে আমরা উদ্ধার করে নিয়ে আসতে পারি। তো তাহলে যারা আয়নাঘরে বন্দী ছিল, পরবর্তীতে খুন হয়েছে, কিংবা যাদের কোনো হদিশ পাওয়া যায় নাই, তাদের যে ফ্যামিলিগুলো আছে, এই ভিকটিম ফ্যামিলিগুলোর ট্রমা তো আমাকে বুঝতে হবে। আপনি যদি আয়নাঘর হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারেন, তাহলে এই ভিকটিম ফ্যামিলি যে ট্রমা, সেটার ভাষায় তো আমরা কথা বলবো। আবার ধরেন এই যে ছাত্র জনতার অভ্যুত্থানে রামপুরাতে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান নামে একজন গুলি চালিয়েছিল, তো তার বিরুদ্ধে আমাদের সর্বশেষ কি অবস্থান সরকার গ্রহণ করেছে সেটাও তো আমরা জানতে পারিনি। তো আবার ধরেন গত কয়েকদিন আগে সিইসি, আমাদের সাবেক সিইসি, তিনি তার জবানবন্দিতে বলেছেন আদালতের সামনে যে 2018 সালের 30শে ডিসেম্বরের ইলেকশনে ডিজিএফআই এবং এনএসআই নির্বাচনে হস্তক্ষেপ করেছিল আওয়ামী লীগের প্রেসক্রিপশনে, এটা তিনি তার জবানবন্দিতে বলেছেন। তো ফলে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যারা কোনো দলীয় স্বার্থে ব্যবহার করেছে এবং এগুলোকে যারা কলঙ্কিত করেছে, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে যারা কলঙ্কিত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে আমরা বলেছি। এবং আপনি যারা রাতের ভোটে ইলেকশন করেছে সেই ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন না, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে যারা প্রতিরক্ষা বাহিনীতে বসে এগুলো করেছে তাদের বিরুদ্ধে তো আপনাকে ব্যবস্থা নিতে হবে। এবং অ্যাজ ইনস্টিটিউশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই, তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করালেই অ্যাজ ইনস্টিটিউশন আপনি দাঁড়াইতে পারবেন, আদারওয়াইজ তো পারবেন না। মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছে জানতে চাই, আবার নির্বাচন প্রসঙ্গে ফিরে আসি। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন চরমনাইয়ের পীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। ধন্যবাদ আপনাকে। এই ইসলামী আন্দোলন, এইটার নাম ছিল আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তো আমার ভাই মজিবুর হোসেন মঞ্জু ভাই এইটার সম্বন্ধে অনেক বেশি জানেন। এটার প্রথম নেতা ছিলেন আল্লামা আজিজুল হক, শাইখুল হাদিস আজিজুল হক। এটা পীর মাশায়েখদের একটা সংগঠন ছিল। এরপর এটা এই রেজাউল করিমের বাবা যখন আমির হলেন, এটা চিন্তাই হয়ে গেল, এটা আর অন্য কারোর মধ্যে থাকলো না। নাম্বার 2 হচ্ছে যে এই ভদ্রলোক 2013 সালের 5ই মে যখন হলো, এই যে শাপলা হত্যাকাণ্ড হলো, এরপরে দেখবেন এই রেজাউল করিম, ফয়জুল করিমরা, এই যে খুনি, এই যে আসাদুজ্জামান কামাল আর বাচাল হাসান মাহমুদ, এদেরকে নিয়ে অনুষ্ঠান করে নাই। 1 মাসের মধ্যেই দেখবেন টান দেন, দেখবেন এদের ছবি আসবে। তো এরা কি বলল না বলল, আমার মনে হয় এটা খুব মিন করে না। কারণ এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান এবং মেজর রাজনৈতিক দলগুলি একটা সরল রেখায় দাঁড়িয়েছেন যে একটা গণতন্ত্রের উত্তরণের প্রথম পদক্ষেপ একটা জেনুইন নির্বাচন দেশে হওয়া উচিত। এইটা যখন হয়েছে, তখন এরা যখন 14 সালে নির্বাচনে গিয়েছে, 18 সালে নির্বাচনে গিয়েছে, আমরা গেছে 18 সালে, এরপরে 18 সালের পরে যখন বিএনপি অন্যান্য জোটগুলি কোনো নির্বাচনে যায় নাই, তখন তারা গিয়ে বরিশালের নির্বাচনে গিয়ে নাক ফাটিয়ে আসছে। তো এখন আমি আপনাকে বলি যে রওশন এরশাদের যে একটা ভূমিকা ছিল, রওশন এরশাদের যে ভূমিকাটা ছিল একবার ঠিক গসেটি বেগমের মতো সব ক্ষেত্রে। ইভেন এরশাদ 2014 সালে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। ওকে গভর্নমেন্ট যখন ইন্ডিয়ান কেউ সুজাতা সিং এরা এসে ধমক টমক দিল, তারপরে ওকে ধরে নিয়ে গেল যখন, তখন রওশন এরশাদ প্লে করলো যে সে জাতীয় পার্টি নিয়ে ইলেকশন করলো। আর এই সৈয়দ ফয়জুল করিম আর রেজাউল করিমরা
এরা ঠিক একই খেলাটা খেলছে, জাস্ট রৌশনের সাথে রেপ্লিকা। তো এই জন্য আমি মনে করি তারা তো যে আসলে পরের নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে যায়নি, স্থানীয় সরকার নির্বাচনে গেছে। পরে নির্বাচন বর্জন করেছে, 14তেও তারা যায় নাই। তো এখন এই যে রেজাউল করিম, ফয়জুল করিম, এরা পাশাপাশি আমি আরেকটু যোগ করি, আমি আপনাকে একই দাবি জামায়াত এবং এনসিপির পক্ষ থেকেও করা হচ্ছে, যদিও পিআর এর দাবিতে এনসিপির একটু বিমত আছে, বা এবি পার্টি মঞ্জু ভাইরাও একই আমি ধরনের বলছি দাবি যে জানিয়ে আসছে। অন্যান্য রাজনৈতিক দলগুলি যারা আন্দোলনে সংগ্রামে ছিলেন, এদের সাথে একমত হবে, কোনো কোনো বিষয়ে দ্বিমত হবে, আংশিক দ্বিমত হবে, আলোচনা হবে, এগিয়ে যাবে বিষয়টা, কথা বলছেন। কিন্তু যাদের উদ্দেশ্য খারাপ, মানে মানে অভ্যাসগতভাবেই এরা খারাপ উদ্দেশ্য নিয়ে চলে, এর মধ্যে একজন হচ্ছেন এই যে রাজাউল করিম আর ফয়জুল করিম। তো এই জন্য আমি আপনাকে বলছি, এদের বিষয়টা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যদি, বাংলাদেশের মানুষের অভিপ্রায় যদি হয় গণতন্ত্র উত্তরণের পথে, এই এই জিনিসগুলি কোনো বাধা হতে পারবে না। এটা হলো আমার মূল বিষয়। কিন্তু যদি এই দলগুলো জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন কিংবা এনসিপি নির্বাচনে তারা এই সংস্কারের আগে নির্বাচনে না যায়, সেই নির্বাচনটাও কি এক ধরনের, আমার মনে হয় না যে ফাইনালি যে জামাত যে নির্বাচন বর্জন করে ফেলবে। জামাত মুক্তিযুদ্ধের প্রজন্ম বেঁচে থাকা অবস্থায় একটা নির্বাচনে তার যাওয়া অতীব জরুরি। এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ বুঝে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই মুক্তিযুদ্ধের প্রজন্ম বেঁচে থাকতে, মুক্তিযোদ্ধাদের প্রজন্মটা বেঁচে থাকতে একটা নির্বাচনে তার যাওয়া, গিয়ে তার টেস্ট করা দরকার। এটা একটা বিষয়। আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই, আপনি যেটা বলেছেন যে আর্মির চিফের মন্তব্যটা, কিন্তু আমি অ্যাজ এ হোল আমার ন্যাশনাল আর্মিকে আমি বলতে পারি, আর্মি বিদেশে যায়, একটা দুইটা দেশে ঘুরে কয়টা অস্ত্র নিয়ে আসে, মাথায় গিলু নাই, এই জন্য অস্ত্র চালাইতে ভুলে যায়। আমি অ্যাজ এ হোল আমার ন্যাশনাল আর্মি এই প্রতিষ্ঠানটাকে এরকম বলতে পারি। এবং এই ছেলেটা ক্রমাগত উচ্ছৃঙ্খল বক্তব্য রাখছে, কক্সবাজারে গিয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য রেখেছে। এটা সামলাতে হয়েছে, পরিস্থিতিটা সবাইকে মিলে সামলাতে হয়েছে, আর একটা ঝামেলা করতে পারতো। তো এই জন্য আমি একটা বলছি যে আমার মনে হয় জামাত ইয়ার কি বলে, এই কিছু কিছু সংগঠনে একটা দুইটা লোক থাকে যে ওটাকে শুধু ছেড়ে দিলেই হয়, ওর মাঠ নষ্ট করার জন্য আর কেউ কাজ করতে হয় না। এই এনসিপির এই মাঠে এই যে উপদ্রবারকে কি একটা ছানা মাঠে ছেড়ে দিলে নাকি এটা সমস্ত জমি নষ্ট করে ফেলায়। তো এই ছানাটা যদি এনসিপির মাঠে এমনি থাকে, আর কারো এনসিপির মাঠ নষ্ট করার জন্য আর কারো কোনো কাজ করতে হবে না, ওর নিজেই ধ্বংস করে দেবে এনসিপির মাঠ। আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আরও একটি কথাও আলোচনায় আসে যে এখন যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে বিগত আন্দোলনে ছিল, এই মুহূর্তে তারা আবার বিভক্ত হয়ে আছে এই সংস্কার বা ইস্যুগুলোতে, যেটির প্রতিফলন কিছুক্ষণ আগেও আমরা আলোচনা করছিলাম। এটি হলে আসলে সুবিধাটি কারা পাবে, বা দিন শেষে এই বিভক্তিটি চরম পর্যায়ে রয়েছে নাকি একেবারেই প্রাথমিক? না, কখনো কখনো এই বিভক্তির মধ্য দিয়ে ভালো জিনিস উঠে আসে। ওই যে বলে না, দাগ থেকে যদি ভালো কিছু হয়, হতে পারে। কারণ আপনি যখন বিভক্তি দেখবেন, স্বামী স্ত্রী ঝগড়া করার পরে যখন আবার মিলমিশ হয়, তখন কিন্তু আবার অন্য রকমের একটা দোতনা হয়। বিএনপি জামাতকে আমরা বহুবার দেখেছি, তারা প্রচুর ঝগড়া করে, প্রচুর মারামারি করে, প্রচুর করে, আবার ঐতিহাসিক সময় এসে তারা এক হয়ে যায়। সো আমি এই রাজনৈতিক বিভক্তিকে ওই পর্যায়ে দেখি না, খুব কাদা ছোড়াছুড়ির জায়গায় গেলে, মানে শত্রুভাবাপন্ন হয়ে যাওয়া গেলে বিভক্তি, বিতর্ক থাকতেই পারে। একটা তো বিতর্ক, সমালোচনা আমাদের মধ্যে থাকবে। এই যে দেখেন, মোশাররফ ভাই একটু আগে বললেন যে চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা, হ্যাঁ, তাদের অনেক ক্রিটিক্যাল দিক আছে, কিন্তু দিন শেষে এটাও তো সত্য যে বিএনপি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ওনাদের অফিসে গিয়েছিলেন কিছুদিন আগে, তাদের সাথে একটা আলোচনা হয়েছে, আলোচনার প্রেক্ষিতে একটা সমঝোতা স্মারক আমরা দেখলাম স্বাক্ষর হয়েছে। সেখান থেকে একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ থাকবো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ থাকবো। আবার বিএনপিও বলেছে আমরা ইসলাম বিরোধী কোনো বিষয় করব না। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেখানে এটা লেখা ছিল যে এক দল আরেক দলের বিরুদ্ধে আমরা কেউ কথা বলবো না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে পরে আবার দুই দলই একজন বিরুদ্ধে কথা বলেছেন। তো
তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা একবার একত্র হব, আবার সমালোচনা শুনবো, শুনে আবার ভুল শুধরাবো, এটা হচ্ছে পলিটিক্যাল প্রসেস। তো আমি এই বিভক্তির জায়গাটাকে যদি শত্রুতার পর্যায়ে না গড়ায় এবং একে অপরকে কথা বন্ধ হওয়া, দেখা বন্ধ হওয়া না, আওয়ামী লীগ আমাদেরকে সে জায়গায় নিয়ে গিয়েছিল, মানে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বন্ধ হওয়া পর্যন্ত নষ্ট করেছিল। এমনকি আপনার দেখেন, আমরা ঐতিহাসিকভাবে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার অনেক ছবি দেখি না? আমরা দেখি তারেক রহমান আপনার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছিলেন, তাই তো? তার মানে কি একটা সুসম্পর্ক। এবং 1/11-এর সময় আপনি দেখেন, আমি জানি না কতটুকু সত্য, যে ওনাদের দুই নেত্রীর একে অপরের জন্য রান্না করে খাবারও ওনারা এক্সচেঞ্জ করেছেন। বাট পরবর্তীতে কি হয়েছে? বেগম জিয়ার প্রতি যে অপমান, অপদস্থ, তার সম্মানহানি করার জন্য তাকে সেই দৃশ্যটা তো আপনার মনে থাকার কথা, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করার সময় কি অন্যায়টা, জুলুমটা করা হয়েছে। এই বয়স্ক একজন মহিলার বাসায় নানা ধরনের চরিত্রহননকারী আচরণ পর্যন্ত করতে দ্বিধা করে নাই। আপনি যখন, আমি মোশাররফের সাথে ঝগড়া করব, কিন্তু ওনার অস্তিত্বে আঘাত করলে ওনার এটা তো কখনো, এই দাগটা তো কখনোই যাবে না। তো এই জায়গাটা আমি বলছি, এই বিভক্তি রাজনৈতিক বিতর্ক থাকবে যাতে সে জায়গায় না যায়। একটা ছোট্ট বিষয় সিফাতের আলোচনা থেকে আমি একটু আপনার সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, আমরা কেউ কি বিতর্কের ঊর্ধ্বে? প্রতিষ্ঠান হিসেবে ধরেন, প্রতিষ্ঠানকে আমরা সবসময় বলি প্রতিষ্ঠানকে আঘাত করা ঠিক না, কারণ প্রতিষ্ঠানের তো কোনো দোষ নাই, দোষ তো করে ব্যক্তি। কিন্তু আমরা তো প্রতিষ্ঠানকে আঘাত করি। যেমন এবারে গণভবনকে আঘাত করা হয়েছে, তাই না? গণভবনটাকে কলুষিত করেছে কে? শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার প্রতিবাদ করতে কি আমরা গণভবনকে ভেঙেছি? গণভবনটা তো রাষ্ট্রীয় সম্পদ, ঠিক না? এখন আমি যদি বলি রাষ্ট্রীয় সম্পদের উপর আঘাত করা ঠিক হয়েছে কিনা, এটা রাষ্ট্রদ্রোহিতা কাজ হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে তো, কিন্তু এটাকে আপনি আলাদা করতে পারবেন না, এই ব্যক্তি আর সত্তাকে আলাদা করতে পারবেন না। আপনি দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের প্রধান খলনায়কের ভূমিকায় ছিল কিন্তু পাকিস্তানি আর্মি। 25শে মার্চে পাকিস্তানি আর্মির নৈরাজ্যের বিরুদ্ধেই তো স্বাধীনতা যুদ্ধটা হয়েছে, এবং সেটা তো রিভোল্ট করতে হয়েছে। সুতরাং আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে কোনো সেন্সিটিভ মুহূর্তে যাতে এই বিতর্কগুলো ওই জায়গায় নিয়ে না যাই। আমরা যেমনি কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবো, আবার এটাও মনে রাখতে হবে আমরা কেউই, যেমন আমরা বলি নাই যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 312, স্লোগান খেয়াল আছে? আমরা তো পুলিশ ইনস্টিটিউশনকে বলেই আঘাতটা করেছি, ঠিক না? কিন্তু তার মানে কি পুলিশের কি অবদান নাই? পুলিশ কি ইনস্টিটিউশনাল খারাপ? আমরা যতই পুলিশকে গালি দেই, বিপদে পড়লে পুলিশের কাছে তো আশ্রয় নেই। তো সুতরাং আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিতর্ক হবে, সমালোচনা হবে, কিন্তু কোনোটাকেই আমাদের জাতীয় অস্তিত্বের উপর আঘাত আসা হিসাবে নেওয়া যাবে না। যে কেউ আমরা প্রশ্নের ঊর্ধ্বে নই। আমরা যদি মনে করি হ্যাঁ আমি অ্যাকাউন্টেবল, আমি সেনাবাহিনী প্রধানের উনি যে সহনশীলতার সাথে বিষয়টাকে নিয়েছেন, এটাকে আমি সেলিউট করি। কিন্তু কেউ কেউ উস্কাতে চেয়েছিলেন, কেউ কেউ ওনাকে বলতে চাই, উনি কিন্তু দারুণ একটা ইয়র্কার খেলেছেন। এবং আমি মনে করব যে সেনাবাহিনীর যারা নেতৃত্ব, এটাও একটা নেতৃত্বের ব্যাপার। সেনাবাহিনীকেও বলতে হবে হ্যাঁ আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমালোচনা থাকলে আপনারা করবেন, আমরা বিচার করব অবশ্যই। কিন্তু আমরা অ্যাজ এ হোল ইনস্টিটিউশন, সেনাবাহিনী, আপনি দেখেন জিয়াউর রহমান যদি রিভোল্ট না করতেন তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধের সূচনাটা হতো? তাহলে জিয়াউর রহমান যেটা করেছেন সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে সেটা বিদ্রোহ, কিন্তু আমাদের মুক্তিকামী মানুষের দৃষ্টিকোণ থেকে তো সেটা দেশপ্রেম। জি, আমরা একটু সময় কম পাবো, একটু সালাউদ্দিন সিফাতের কাছ থেকে শুনে আসি। যেহেতু আপনাকে পেয়েছি, ডাকসুর প্রসঙ্গটি আমি একটু ছোট করে জানতে চাই। গতকাল একজনকে ডাকসুতে নির্বাচনে পার্টিসিপেট করার কারণে এখন পর্যন্ত তাই মনে হচ্ছে যে তাকে বহিষ্কার করা হয়েছে, আপনাদের দলের একজনকে, মাহিন সরকারকে। তিনি বলেছেন যমুনা টেলিভিশনকে যে এনসিপির পছন্দের প্যানেলে ছোট পদে ডাকসু নির্বাচনের পরামর্শ দেওয়া হয়েছিল তাকে, এবং সেটি তিনি রাজি হননি। অর্থাৎ তার মানে যে নির্বাচনে পার্টিসিপেট করাটা এনসিপির সমস্যা নয়, সমস্যা হচ্ছে যে পদে তিনি দাঁড়িয়েছেন সেখানে। একটু আপনার মন্তব্য জানতে চাই যে সে কারণে কি আসলে এভাবে বহিষ্কার করা আপনাদের গঠনতন্ত্র সাপোর্ট করে কিনা? আচ্ছা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় শৃঙ্খলা এবং ইন্টারনাল ডেমোক্রেসি অ্যান্ড ট্রান্সপারেন্সি চর্চাটা আমরা বেশ জনসম্মুখেই করি এবং পাবলিকলি আমরা আমাদের ট্রান্সপারেন্ট ভূমিকাটা মানুষের সামনে তুলে ধরি। ইতিপূর্বে আপনি দেখেছেন যে আমাদের 5 জন
টপ লিডার্স যাদেরকে আমরা বলি যে পলিটিক্যাল কাউন্সিল এর সদস্য, তাদেরকে পর্যন্ত একটা কারণে তাদেরকে আমরা শোকজ করেছি, পরবর্তীতে সেটা নিষ্পত্তি হয়েছে যে তারা যখন তাদের ব্যাখ্যা করেছে। আপনারা তো প্রত্যাহার করেছেন, মানে এক ধরনের সেটির ব্যাখ্যা দিলে আবার আরো সময় বাড়বে, মানে আপনারা কি তাহলে ভুল শোকজ করেছেন? আমি ব্যাখ্যা দিচ্ছি, সেটি আমরা আজকে না যাই না। পরবর্তীতে যেমন আব্দুল হান্নান মাসুদ, উনিও একজন টপ লিডার, উনিও এরকম একটা শোকজ শিকার হয়েছিলেন। পরবর্তীতে উনি বলেছেন যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, এটা তিনি পলিটিক্যাল কাউন্সিলকে অঙ্গীকার ব্যক্ত করার কারণে তার শোকজটা আমরা উইথড্র করেছি। ফলে আমাদের জায়গা থেকে আমরা অ্যাকাউন্টেবিলিটিটা রাখি, ট্রান্সপারেন্সির জায়গাটা আমরা সৎ থাকার চেষ্টা করি। যেটা মাহিন সরকারের ব্যাপারে আলোচনা এসেছে, আমাদের দলের নিয়ম হচ্ছে যদি আপনি কোনো নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করতে চান, সেক্ষেত্রে ছোট বড় পদ ডাজেন্ট ম্যাটার, আপনাকে অবশ্যই আহ্বায়ক কিংবা সদস্য সচিব থেকে অনুমতি নিতে হবে। যদি আপনি অনুমতি না নেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার দলীয় পদ যেটা সেটা স্থগিত হবে। এখন জনাব মাহিন সরকার তিনি একটি নির্বাচনে প্রার্থিতা করার জন্য, সেটা ছাত্র সংসদ ইলেকশন, সেটা আরেকটা প্রসঙ্গ আছে যে একটা রাজনৈতিক দলের নেতা হয়ে তিনি ছাত্র সংসদে প্রার্থিতা করতে পারেন কিনা, সেই একটা দিকও আছে। আবার আমি সেই দিকটাতে গেলাম না, একদম স্ট্রিক্ট সাংগঠনিক সেন্সে যদি আমি বলি, যেহেতু তিনি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করছেন, নমিনেশন ফর্ম কিনেছেন, তার উচিত ছিল আহ্বায়ক এবং সদস্য সচিব থেকে অনুমতি নেওয়া এবং নির্বাচনের পূর্বে প্রার্থিতা নমিনেশন নেওয়ার পূর্বে তিনি দল থেকে পদত্যাগ করা উচিত ছিল। তাহলেই হতো আমরা এটাকে সাংগঠনিক একটা প্রসেসের মধ্যে দিয়ে দল থেকে যদি তাকে এজিএস পদে নির্বাচনের কথা বলে থাকে, উনি জিএস পদে আগ্রহী, এই ধরনের কোনো ইস্যু আমার জানা নেই। এটা মাহিন সরকার তিনি যদি বলে থাকেন এটা সাবস্ট্যান্সিয়েট করার দায়িত্ব তার, কিন্তু আমি তো সাংগঠনিক প্রসেস দেখবো। সাংগঠনিক প্রসেসে তাকে তো অবশ্যই নমিনেশন গ্রহণ করার পূর্বে আহ্বায়ক এবং সদস্য সচিব থেকে লিখিত অনুমতি প্রাপ্ত হইতে হবে, এবং যদি লিখিত অনুমতি প্রাপ্ত তিনি না হয়ে থাকেন, তিনি পদত্যাগ করে তাকে ইলেকশন করতে কেউ বাধা দিচ্ছে না। আপনি চাইলে আপনার দল থেকে পদত্যাগ করে, যেহেতু আপনি এখানে আহ্বায়ক সদস্য সচিবের অনুমতি পান নাই, আপনি ইলেকশন করতে পারেন। কিন্তু যেহেতু আপনি পদত্যাগও করেন নাই, আবার নমিনেশন ফর্মও নিয়েছেন, এদিকে আহ্বায়ক সদস্য সচিবের অনুমতিও নাই, ফলে এটা গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসাবে দেখা হয়েছে। ফলে এই কারণেই কিন্তু আমরা এই সিদ্ধান্তে জিতে আমরা বাধ্য হয়েছি। নির্বাচন থেকে সরে গেলে কি আবার তাকে দলে ফিরিয়ে নেবেন? সেটা তো হচ্ছে ডিপেন্ডস হচ্ছে যদি দলীয় যে শৃঙ্খলা যদি আবার সে পালন করে, প্রাথমিক যে সদস্য পদের যে যোগ্যতা আছে সেটা যদি সে পূরণ করার সাপেক্ষে, এবং সে যদি আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে জবাবদিহিতা করে তার পূর্ব ভুলের জন্য, সেক্ষেত্রে অবশ্যই সুযোগটা আছে। একটু যেতে চাই জনাব মোশাররফ আহমদ ঠাকুর, একটু আপনার কাছে আবারও নির্বাচন প্রসঙ্গে। জাতীয় নির্বাচনকে কেউ পেছানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে আমরা দেখেছি যে বিএনপি নেতারা বিভিন্ন সময় সরকারকে দোষারোপ করেছে, সরকার নির্বাচনের পেছানোর ষড়যন্ত্র করছে। এখন সরকার, নির্বাচন কমিশন এবং সেনাবাহিনীর প্রতি আপনিও আস্থার কথা বললেন, এখন আবার দলের বিরুদ্ধে আপনাদের অভিযোগ। কিন্তু দলের কেউ তো নির্বাচন পেছানোর কথা বলছে না, সবাই বলছে তাদের দাবিগুলো পালন করে প্রয়োজনে ডিসেম্বরে নির্বাচন দেখুন। দাবিগুলি এমন দাবি আছে, যেমন একজন বলছেন যে কি বলে, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে যারা শহীদ হয়েছে তাদেরকে কবর থেকে উঠে জীবিত করে দিতে হবে। তো এই দাবি কি বাংলাদেশের কিয়ামত পর্যন্ত এই দাবি পূরণ করা সম্ভব না? তো এই জন্য বিচার করা সম্ভব না, বিচার হবে তো এই দাবি তো কবর থেকে তুলে এনে, ওটা কন্ডিশন ছিল না, জীবন দেওয়া, এটা তো সম্ভব না ভাই। আমি আপনাকে বলছি যে আমরা যে পলিটিক্সটা করছি, এখানে রাজনীতিটা করছি, এটা খেয়াল করবেন। এখানে বিএনপি প্রায় 150 বছর ধরে যে একটা চলা রাজনীতি, এই রাজনীতিটাকে ধারণ করে এগুচ্ছে। তো সেটা দেশনেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এটাকে ধারণ করছেন। কীরকম আপনি দেখুন, এখানে হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু শাহ, খান জাহান আলী, এর একটা লিবারেল একটা পলিটিক্স সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে নিয়েই করেছেন, সব ধর্মমত সাথে নিয়ে। তো এইখানে আমরা যেটা করি সেটা হচ্ছে বৃহত্তর জাতীয় ঐক্যের রাজনীতি। আমরা যত পারি জনগণের অভিপ্রায় এবং সবগুলি দল মত সবাইকে আমরা ধারণ করার চেষ্টা করি। আপনি দেখবেন যে 86 সালে শেখ হাসিনা ইলেকশনে যাওয়ার পরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক হয়ে গেলেন, এটা খেয়াল করতে হবে। আজকে দেখেন আপনি এই যে আগস্ট জুলাই গত বছর 24 সালে এসে তারেক রহমান জাতীয় ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তো আমরা কাউকে ফেলে ইলেকশনটা করে ফেলতে চাই এইরকম না, আমরা সবাইকে নিয়েই করতে চাই। তবে বাদানুবাদ, তর্ক বিতর্ক, যেটা মঞ্জু ভাই বলেছেন, এটা থাকবে, আবার একমত হবে, এটাই তো ডেমোক্রেসি। এবং আমরা বাকশাল কায়েম করতে চাই না, সবাইকে আমার মতই মানতে হবে, আমার মতে আসতে হবে,
এটা মনে করেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনে করেন না, তারেক রহমানও মনে করেন না। কিন্তু আমরা তো যে 20টি মৌলিক প্রশ্নের কথা, সেখানে তো আমরা দেখছি যে নোট অফ ডিসেন্ট অন্য অনেক দল রাজি, কিন্তু আপনারা নোট অফ আমরা ডিসেন্ট দিয়ে যেগুলি রেখেছেন। আমি আপনি বলছি বিএনপি সবচেয়ে আগে সংস্কারের কথা 2016 সালে 31 দফা? বলেছে। জি। না 2016 সালে ভিশন 2030। ও আচ্ছা, জি ম্যাডাম খালেদা জিয়া যেটা বললেন জি, যে একটা আমরা শেষ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কথা বললেন, এবং তারেক রহমান এখন এসে বলছেন বিশ্বাসী অবিশ্বাসী সকলের ধর্ম, সকলের অধিকারটা সমান থাকবে বাংলাদেশে। এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিবাদ, জি, ইনক্লুসিভিজম, এই যে নিউ আইডিয়া, এটাতে কাউকে বাদ দেওয়া হয় না ভাই। জি, আপনারা সবাইকে নিয়ে আগাতে চান। আমরা আলোচনা শেষ করছি এখানে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।